জি স্যার, দেখা যায়। আচ্ছা, ডিসপ্লেটা দেখা যায়। আচ্ছা স্যার। আচ্ছা, আমরা একটি অণুর ভর, একটি পরমাণুর ভর এগুলো শিখেছিলাম, মনে আছে তোমাদের? একটি অণুর ভর, একটি পরমাণুর ভর, তারপরে আমরা শিখেছিলাম। আচ্ছা, একটু দাঁড়াও, এরকম আমরা শিখেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে একটি অণুর ভর। আচ্ছা, আমরা একটু অ্যাডমিট দিই একজনকে। একটি অণুর ভর আমরা নির্ণয় করা শিখেছিলাম। আমরা এরকম করে শিখেছিলাম যে এইটাকে পানি বলেছিলাম, এইটাকে সালফিউরিক অ্যাসিড বলেছিলাম, তারপরে এইটাকে ফসফরিক অ্যাসিড বলেছিলাম, এবং এইটাকে ধরো কার্বন ডাই অক্সাইড বলছিলাম, এটাকে অ্যামোনিয়া বলছিলাম, এরকম বলছিলাম। এখন এইটাকে আমরা বলছিলাম এক মূল। তোমাদের মনে আছে কিনা এক মূল? আর এক মূল মানে আমরা এরকম বলছিলাম যে এক অণু হবে। এই এক মূল আর এক অণুতে দুইটা জিনিস ফিক্সড বলছিলাম, দুটি জিনিস ফিক্সড, দুটো জিনিস ফিক্সড বলছিলাম। কি কি ফিক্সড বলছিলাম তোমাদের মনে আছে কিনা আর একটু স্মরণ করে দিচ্ছি আর কি। বলছিলাম একটা হলো অণুর সংখ্যা ফিক্সড। কি ফিক্সড? অণুর সংখ্যা, এই যে এন এ 6.02 গুণ 10^23 এতটা ফিক্সড। আর একটা হলো আয়তন ফিক্সড, 22.4 লিটার। তোমাদের মনে আছে কিনা এটা? এটা করাইছিলাম হৃদয় সাহেব, করাইছিলাম, দেখো তো বাবা এই পর্যন্ত মনে আছে কিনা। জি স্যার, করাইছিলেন। মানে মনে আছে। এবার তোমাদেরকে আরেকটা সূত্র মনে করাইছিলাম, সেটা একটু লক্ষ্য করো তো। আরেকটা সূত্র যেটি করাইছিলাম সেটি হচ্ছে কি, দাঁড়াও আমরা একজনকে অ্যাডমিট দিচ্ছি। এই যে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল, আমরা এরকম শিখছিলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল এস এম ভি বাই 1000। এটা করাইছিলাম কিনা দেখো তো। করাইছিলাম কিনা হৃদয় সাহেব, হৃদয় হাসান বলো। ঠিক মনে আছে না স্যার। মনে হচ্ছে না, না? জি না স্যার। আচ্ছা, আমাদের সাথে কি তামিম সাহেব আছো? হুমায়রা সিদ্দিক আছো কি? জি স্যার, আছি। এটা করাইছিলাম বাবা। জি স্যার, মেবি করানো হয়েছিল। হ্যাঁ আমরা এটা করাইছিলাম। তাহলে এটা হলো আমরা শিখিয়েছিলাম। তাহলে আমরা একটু এই কাজটাকে আরেকটু করার পরে সামনে যাচ্ছি। এই যে আমরা এই যে এস এম ভি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি, এই যে সূত্রের সাহায্যে আমরা কিছু অঙ্ক করতে পারি, তাই না? এটা দেখো, এই ডাব্লু বলতে আমরা বলি যে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ, এই এস বলতে আমরা বলি ঘনমাত্রা, এম বলতে আণবিক ভর, আর ভি বলতে আয়তন। এইটা আমরা বলি আয়তনটা, এটা মিলিলিটার এককে, যদি আমরা এই সূত্রটা দিই। এখন আমাদেরকে কেউ যদি বলে, আমরা একটা নোট লিখে রাখি, তোমাদের একটা নোট লিখে রাখো, যেটা তোমাদের লিখে রাখতে হবে, মনে রাখতে হবে আর কি। আমরা এই অঙ্কগুলো করতে গেলে লাগে যেটা, একটু নোটটা লিখো, খাতা থাকলে খাতা বের করো। যদি আমাদেরকে বলা হয় মোলার দ্রবণ, কিসের দ্রবণ? মোলার দ্রবণ, মোলার দ্রবণ, মোলার দ্রবণ, যে ক্ষেত্রে ঘনমাত্রাটা হবে, মোলার দ্রবণের ঘনমাত্রাটা হবে 1.0 মোলার। মোলার দ্রবণের ঘনমাত্রা কত হবে? 1.0। এখন যদি আমাদেরকে বলা হয় যে ডেসি মোলার, ডেসি দেই না, আমরা সেমি দেই ধরো। আমাদেরকে যদি বলা হয় যে সেমি মোলারের দ্রবণ, তাহলে কি হবে? সেমি মোলার, সেমি মোলার, সেমি মোলারের দ্রবণ, তাহলে এর ঘনমাত্রাটা হবে 0.5 মোলার। আমাদেরকে যদি এখন বলা হয় যে ডেসি মোলার, ডেসি মোলারের দ্রবণ, তাহলে ঘনমাত্রা সেক্ষেত্রে কত হবে? 0.1 মোলার। আমাদেরকে যদি বলা হয় সেন্টিমোলার, সেন্টিমোলার, তাহলে সেই ক্ষেত্রে ঘনমাত্রাটা হবে 0.01 মোলার। তোমরা এটা একটু লিখে রাখো। আমাদের যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 1.0 হয়, তাহলে এই দ্রবণটাকে বলি আমরা মোলার দ্রবণ। যদি কোনো দ্রবণের ঘনমাত্রাটা 0.5 হয়, তাহলে এটাকে বলবো আমরা সেমিমোলার দ্রবণ। যদি কোনো দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার হয়, তাহলে এটাকে বলবো আমরা কি?
ডেসিমোলার দ্রবণ। আর কোনো দ্রবণের ঘনমাত্রাটা যদি হয় 0.01, তাহলে এটাকে বলবো আমরা সেন্টিমোলার। এটা কি লিখছো তোমরা? একটু লিখে রাখো, বাকি কাজটা আমরা করছি। লিখছি। লিখছো তাই না? গুড। এটা যদি এখন লিখে থাকো তাহলে আমরা একটা আমাদের ছোট কাজ করব। এটা দেখো তো ডিসপ্লে দেখা যায় কিনা এটা। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? এখানে কিন্তু দেখো, এইখানে কিন্তু দেখো একটা কোশ্চিন দেয়া আছে। কোশ্চিনটা বলছে যে সমস্যা নাম্বার এটা, যে একটা 250 ml দ্রবণের মধ্যে যদি 20 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণের মোলারিটি কত হয়? 0.75 হয়। তাহলে দ্রবণের আণবিক ভর কত? এটা কিন্তু আমাদেরকে বের করতে বলছে। তা আমরা তো আমাদের মতো করে এটা করতেই পারি। তাহলে আমরা কি এখানে লিখতে পারি না? একটু লক্ষ্য করো এখানে। এখানে কি, এই যে 250 মিলিলিটার দ্রবণের মধ্যে, তাহলে এটা হলো কিসের আয়তন? পাত্রের আয়তন। তাহলে আমরা পাত্রের আয়তন কি দ্বারা প্রকাশ করছিলাম? পাত্রের আয়তন কি দ্বারা প্রকাশ করছিলাম মনে আছে তোমাদের? পাত্রের আয়তন আমরা প্রকাশ করেছিলাম ভি দ্বারা। পাত্রের আয়তন তাহলে আমরা কি বলবো? যে ভি। ভি সমান তাহলে কত? 250 মিলিলিটার। আমরা বলছিলাম আয়তন মিলিলিটার এককে করতে হবে। স্যার এই এটা কি ফিক্সড না? কোনটা বাবা? যে 250 মিলিটা ফিক্সড মান না? না, ফিক্সড কেন? এটা তো পাত্রের আয়তন। 250 দিতে পারে, 100 দিতে পারে, 500 দিতে পারে, 1000 দিতে পারে, যা ইচ্ছা দিতে পারে। পাত্রের আয়তন তো ফিক্সড কেন? তবু হ্যাঁ। এখানে বই ততগুলা সমস্যা দেওয়া আছে। তো হুম। হচ্ছে পাত্রে বা এই যে আয়তনটা হুম। সবগুলা ফিক্সড দেওয়া আছে, মানে 250 মিলি দেওয়া আছে। আচ্ছা, গুড। তুমি একটু লাইনেই থাকো, দেখতে পাবা। এইটার ক্ষেত্রে দেখো দেখি, এই এই সমস্যাটার ক্ষেত্রে দেখো দেখি কি লেখা আছে। যে 0.7 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ 20 গ্রাম দ্রব্য এতগুলা দ্রবীভূত থাকলে ওটার আয়তন কত হবে? এটা 250 মিলিটার বের হয়েছে, যে কারণে তুমি ফিক্সড বলতেছো। গুড। আচ্ছা, আমরা আর একটা আসছি। এটাও 250 দেয়া আছে। ও আচ্ছা হ্যাঁ। আচ্ছা। এইটা এখন দেখে দেখি, এইটা দেখো দেখি কি বলবো এটাতে। এই ক্ষেত্রে পাত্র আয়তন কত? এখানে পাত্রের আয়তন হুম। এই যে 2 লিটার। পাত্রের আয়তন বলছে 2 লিটার। তাহলে দুই এটা কি লিটার ফিক্সড? এটা কি ফিক্সড হলো? না স্যার। তাহলে দুই জি না লিটার স্যার। 2 লিটার হলে তাহলে 1000 মিলিলিটারে তোমার 1 লিটার, তাহলে 2 লিটারে তাহলে 2000 মিলিলিটার। আমরা বলছিলাম আয়তনটা মিলিলিটার এককে করতে হবে। এই যে 0.1 মোলার মানে ঘনমাত্রা। ঘনমাত্রা আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা। এই এস তাহলে কত? 0.1 মোলার। তারপরে আমাদের হচ্ছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। তাহলে Na2CO3 এর আণবিক ভর শর্টকাটে লিখি, আণবিক ভর। এই এম সমান, আমরা এটার আণবিক ভর বের হবে 106 গ্রাম। তোমরা বের করলেই বুঝতে পারবে যে 106 বের হয়েছে। কি পরিমাণ লাগবে? তার মানে ডাব্লু সমান হট। তা আমরা এখন এই ডাব্লু সমান যদি হট বের করতে চাই, তাহলে আমরা কি সূত্র শিখেছি? আমরা এরকম সূত্র শিখিনি, যে ডাব্লু ইজ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। আমরা এটা সূত্র শিখেছি। তাহলে এস কত? 0.1। এম কত? 106। ভি কত? আয়তন কত দেয়া আছে? এই যে 2 লিটার মানে 2000 মিলিলিটার। আর নিচে কত? 1000। ভাগ দাও দেখি কত বের হয়। ক্যালকুলেটরটা একটা হাতে ধরো। স্যার 21.2। 21.2 গ্রাম। এই যে দ্রবীভূত দ্রব্যের পরিমাণটা হলো 21.2 গ্রাম। এই যে ঘটনাটা হইলো সেটা হচ্ছে যে এই পাত্রের আয়তন কোনো সময়ের জন্য ফিক্সড হইতে পারে না। আমি এটা বোঝানোর না। চেষ্টা করলাম। এখন তোমাদেরকে যদি এরকম একটা কোশ্চেন দেয়, কোশ্চেনটা একটু লক্ষ্য করো, মন দাও। তোমাদেরকে যদি কোশ্চেনটা এরকম দেয় তাহলে তোমরা কি করবা? যে 100 মিলিলিটার কোনো দ্রবণে দ্রবণে কত গ্রাম সোডিয়াম সালফেট এর দ্রব্য দ্রবীভূত করলে
করলে দ্রবণের ঘনমাত্রা সেমিমোলার হবে। সেমি দ্রবণের ঘনমাত্রা কি হবে? সেমিমোলার হবে। দ্রবণের ঘনমাত্রা সেমি মোলার হবে। মোলার হবে। কোশ্চিনটা এমন হতে পারে কিনা? হ্যাঁ স্যার। এইটা যদি কোশ্চিন হয় তাহলে আমরা একটু লক্ষ্য করি, আমরা উত্তরটা কি করতে পারি একটু দেখো। এখানে পাত্রের আয়তন কত? 100 মোলার। একটা মোলার। পাত্রে 100 মোলার না 100 ml? ও 100 ml। পাত্রের আয়তন ভি দ্বারা প্রকাশ করি, 100 ml। কত গ্রাম দ্রব্য? তার মানে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ কত গ্রাম আমরা জানি না। দ্রবীভূত দ্রব্যের পরিমাণ, কার পরিমাণ? দ্রব্যের পরিমাণ। 106। আচ্ছা, দ্রবীভূত দ্রব্যের পরিমাণ 6 কেন? আচ্ছা আমরা করে দেখি। দ্রবীভূত দ্রব্যের পরিমাণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হট। এই যে এটা সোডিয়াম সালফেট, তাহলে এর আণবিক ভর কত? Na2SO4, আণবিক ভর শর্টকাটে লিখলাম 100 কত? হ্যাঁ 42 স্যার। গ্রাম। এখন কি দ্রবণ করেছে? সেমিমোলার, তাহলে ঘনমাত্রা কত হবে? ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু 0.5। ওই যে নোট লিখে দিছিলাম, সেমিমোলার হলে 0.5 হয়। এখন আমরা সূত্র কি জানি? হ্যাঁ। আমরা জানি কি ডাব্লিউ ইজ ইকুয়াল এস এম ভি ডিভাইডেড বাই 1000। এখন তাহলে কি করা যায় একটু আমরা দেখি। কি লেখা যাচ্ছে? এস কত? 0.5। এম কত? এই যে আণবিক ভর এম, কিন্তু এম কত? এম হচ্ছে কত? 142। ভি কত? 100। আর নিচে কত? 1000। কত হয় দেখো দেখি। 7.1। 7.41। স্যার 7.1। শুধু 1। 7.1। আচ্ছা, 7.1 গ্রাম। এই যে তাহলে অর্থাৎ দ্রবীভূত দ্রব্যের পরিমাণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু 7.1 গ্রাম। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই ক্যাটাগরির অঙ্ক আর প্রবলেম হওয়ার কথা আছে? মনে হয় না। স্যার 7.1। হ্যাঁ লিখছি বাবা। তাহলে এই ক্যাটাগরির অঙ্ক তো আর সমস্যা হওয়ার কথা নয়। এই যে দেখো, এই উদাহরণগুলো যেগুলো আছে এগুলো তোমরা একটু দেখলেই পারবা, যেটা আমরা যে শুরু করতে চেয়েছিলাম। এখন আমি তোমাদেরকে যেটা শেখানোর চেষ্টা করছিলাম, এই যে যৌগে মৌলের শতকরা সংযুক্তিগুলো আমরা কিভাবে নির্ণয় করব, এটা একটু মন দিতে হবে। এটা যদিও তোমরা জানো, তারপর আমরা একটু মন দিয়ে আমাদের মতো একটু কাজ করি। লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। এই যে আমরা এখন, এই যে এটা কি? পানি। পানির শতকরা সংযুতি নির্ণয় করো। সংযুতি নির্ণয় করো। নির্ণয় করো, কোশ্চিন আমাদের হইতে পারে। তাহলে আমরা এখন উত্তর লিখতে পারি না এরকম করে? উত্তর কি? উত্তর লিখবো কিভাবে? যে প্রথমে কি লিখবো? পানির আণবিক ভর লিখবো। কার ভর লিখবো? আণবিক ভর। পানির আণবিক ভর। তাহলে হাইড্রোজেনের 1, পরমাণুর সংখ্যা আছে 2টা, যোগ অক্সিজেন কত? 16। তাহলে 2 যোগ 16 ইজ ইকুয়াল টু কত? 18 গ্রাম। এটা কার? পানির। এবার একটু একটা জিনিস দেখো, আনিস। আমরা কিভাবে বলতে পারি না যে এই 18 গ্রাম পানি, এই যে পানি, পানিতে প্রথমে কি আছে? এইচ আছে। তাহলে এইচ কত বের হচ্ছে? 2। 18 গ্রাম পানিতে এইচ বিদ্যমান কত গ্রাম? এইচ বিদ্যমান হলো 2 গ্রাম। তাহলে 1 গ্রাম পানিতে এইচ বিদ্যমান কত? 2/18 গ্রাম। তাহলে যেহেতু আমাদেরকে বলছে শতকরা সংযুক্তি, শতকরা হলে কত থাকবে? 100। 100 গ্রাম পানিতে এইচ বিদ্যমান কত? তাহলে 2 গুণ 100 আর নিচে 18, কত বের হয় দেখো তো বাবা। দেখো দেখি বের হয় কিনা এটা। স্যার 11.11। 1 1। বের হয়েছে? হ্যাঁ স্যার। স্যার 11.11।
11.11 মানে প্রশ্ন। বের হয়েছে তো আর কি। হ্যাঁ স্যার। জি ঠিক আছে, আমরা জি তারপরে স্যার। এখন এই যে আমরা আবার বললাম 18 গ্রাম, এই 18 গ্রাম পানি, ঠিক না বাবা? 18 গ্রাম পানিতে তাহলে ও কতখানি আছে? ও আছে বা বিদ্যমান, এক কথায় ও আছে, তাহলে কত গ্রাম? এই যে দেখো 16 গ্রাম আছে, 16 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি না বাবা যে 1 গ্রাম? দেখি আমাদের সাথে অপেক্ষা করছে কে, মোহাম্মদ আলী। আচ্ছা, আমরা মোহাম্মদ আলীকে অ্যাকসেপ্ট করলাম, দেখি আর কে আছে। আচ্ছা ঠিক আছে, 18 গ্রাম পানিতে ও বিদ্যমান, তাহলে কত? 16 ভাগ হলো 18 গ্রাম। তাহলে এখন যেহেতু শতকরা সংযুক্তি, তাহলে 100 গ্রাম পানিতে ও কতখানি বিদ্যমান? 16 গুণ 100 আর নিচে কত? 18। দেখো দিনে বাবু কত বাড়ায়, বের হয় কিনা? স্যার এ 88 পয়েন্ট, বাবা, কে জানি আটাশি তোমাদের মধ্যে পয়েন্ট আঁকাঝোঁকা আঠাশ করছে, একটু আঁকাঝোঁকাটা বন্ধ করতে হবে। স্যার 88.88 স্যার, 88.88 9 কি হবে। 8 9 এরকম আছে না? জি স্যার স্যার, এইটা 8 9 হবে। জি এইট বের এইট আছে, হয়েছে তাই না? 9 দিলেও হবে স্যার। আচ্ছা যাই সবগুলো হোক, এইটাই স্যার, কি 9 আচ্ছা হবে। সমস্যা নাই, আমি যেটা লিখেছি ঠিক আছে তো। জি স্যার। জি ওকে, তাহলে এখন আমরা দুইটা জিনিস পেয়েছি, একটু লক্ষ্য করো। আমরা এইচ এর পরিমাণটা পেয়েছি এইটা, আর ওর পরিমাণটা পেয়েছি এইটা। আমরা এই দুটা দিয়ে এখন একটু ক্যালকুলেশন করতে যাচ্ছি। কি ক্যালকুলেশন করব আমরা একটু দেখছি, ক্যালকুলেশনটা একটু দেখি। সেটা হচ্ছে এমন, এখন আমাদেরকে কেউ যদি পরীক্ষাতে কোশ্চেনটা এরকম করে বলে, যে প্রশ্নটা যদি এরকম করে আবার দেয় যে কোনো যৌগে এইচ এর পরিমাণ, কোনো যৌগে এইচ এর পরিমাণ দিচ্ছে 11.11%, এবং উ, এই যে উ এর পরিমাণটা দিয়ে রাখছে হলো 88.98% হলে যৌগটির সরল সংখ্যা নির্ণয় করো। বললো যে যৌগটির কি সংখ্যা নির্ণয় করো? সরল সংখ্যা নির্ণয় করো। সরল সংকেত হইতে পারে কিংবা স্থূল সংকেত হইতে পারে। এই কোশ্চেনটা এমন হইতে পারে, পারে কিনা? হ্যাঁ স্যার। এটা যদি প্রশ্ন হয়, তাহলে আমরা এখন উত্তরটা কিভাবে করি একটু লক্ষ্য করো। আমরা উত্তরটা করি এখন। তাহলে এখানে হলো এইচ এর পরিমাণ কত দেওয়া আছে? এইচ এর এগারো পরিমাণ দশমিক দিয়েছে 11.11%। 11.11%। ও এর পরিমাণটা দেয়া আছে 88.98%। 89%। এখন একটা জিনিস দেখো, আমাদেরকে প্রথমে যেটা করতে হবে অতএব দিয়ে, যে এইচ এর মূল সংখ্যা কি লিখতে হয়, এটা সংখ্যা এরকম করে, এইচ এর মূল সংখ্যা, এটা নিয়ম কিন্তু একটু মনে রাখবা। এইচ এর মূল সংখ্যা দিয়ে কি লিখতে হবে? যেই পরিমাণটা দেওয়া আছে এই পরিমাণটা ভাগ যেই মূলটা আমরা নিয়েছি এইটার ভর। তাহলে হাইড্রোজেনের ভর কত? 1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত বের হচ্ছে? 11.11 এটা বের হলো। তারপরে কি আছে? ও, ও এর ক্ষেত্রে কি বো, ও এর মূল সংখ্যা, তাহলে কি লিখবো? সেম সিস্টেম, যে পরিমাণটা দেওয়া থাকবে এই পরিমাণটা ভাগ এই যে ও এর ভর সংখ্যা কত? 16। ভাগ দিয়ে দেখো তো এরকম আসে কিনা, 5.56। মোহাম্মদ আলী, একটু আঁকাঝোঁকা বন্ধ করতে হবে বাবা, তোমাকে তো বারবার এক কথা বলা যাবে না। স্যার 5.56। আসছে। এখন দেখো আমাদের অনুপাত কয়টা বের হয়েছে? আমাদের অনুপাত বের হয়েছে দুইটা, এই যে ভাগফল বের হয়েছে কটা? দুইটা। এই 11.11 আর পাঁচ দুইটা। দশমিক পাঁচ ছয় এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 5.56। 11.11। সরি। ছোট ছোট। এখানে প্রাপ্ত ভাগফল আমরা কটা পেয়েছি? দুইটা। প্রাপ্ত ভাগফল, প্রাপ্ত ভাগফল সমূহের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 5.56।
5.56 দ্বারা ভাগফল সমূহকে ভাগ করলে পাই ভাগ করলে পাই যথাক্রমে এখন কিভাবে যথাক্রমে ভাগ করব? এই 5.56 দ্বারা এটাকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে। কি করে আমি দেখে দেই। 11.11 ভাগ হলো 5.56, আবার 5.56 ভাগ 5.56, অর্থাৎ এইটা দিয়ে এটাকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে, ছোট সংখ্যাটা দিয়ে সবগুলোকে ভাগ করতে হয়। এইটা দিয়ে এটা ভাগ করলে আমরা 2 পাইতে পারি, এটাকে এটা ভাগ করলে 1 পাইতে পারি। দেখো তিনি পাওয়া যায় কিনা। স্যার 11.11 কে ভাগ করলে ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট নাইন 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 পাওয়া যায়, 1.99 পাওয়া যায়, এই তো। হ্যাঁ 1.99 যদি পাই তাহলে এগুলোকে পূর্ণ সংখ্যা হিসেবে ধরে জি নিতে স্যার। হবে। 1.99 যদি পাই, যেমন যে এরকম ধরো যে 1.99, 1.98 এরকম যদি থাকে, তাহলে কাছাকাছি যেগুলো পূর্ণ সংখ্যা থাকবে এই পূর্ণ সংখ্যা ধরে নিতে হয়। তাহলে পূর্ণ সংখ্যা তাহলে কি হচ্ছে, একে 1.99 মানে পূর্ণ সংখ্যার কাছাকাছি পূর্ণ সংখ্যা কত, 2, তাহলে ওই জন্য 2 নিয়েছি। তাহলে 2 অনুপাত তাহলে কত লিখতে পারি আমরা, এটা direct ভাগ করলে 1 পাওয়া যায়। অতএব যৌগটি সরল সংকেত বা স্থূল সংকেত। তাহলে যৌগটির কি সংকেত? সরল সংকেত। স্যার, হ্যাঁ স্যার, স্যার এখানে প্রশ্ন আছে। ওই বলেন। যে 5.56 যেটাতে ভাগ করা হলো, হুম। তো আপনি দুটা কোশ্চেন একসাথে, সরি স্যার। হ্যাঁ রাফেল সাহেব বলেন, কোশ্চেন থাকলে বলেন। না স্যার, ওটাই কোশ্চেন জি। মানে ভুল হয়েছে আর কি আমারই। আচ্ছা, তাহলে যৌগটা সরল সংকেত। প্রথমে কি আছে? এইচ। এই যে এইচ আমরা লিখলাম, এইচ এর কত বের হয়েছে? অনুপাত 2, এই যে 2 লিখছি। তারপরে কি আছে? ও, এই যে ও লিখেছি, ওর কত আছে? 1, 1 দেওয়ার দরকার নাই। আমরা পানিকে বিশ্লেষণ করে আমরা এই পার্সেন্টটা পেয়েছিলাম, এই পার্সেন্টটাকে ক্যালকুলেশন করে আবার আমরা এই যে পানিকে বের করেছি। আমি কি জায়গাটা বুঝাতে পারছি কি পারি নাই? হ্যাঁ স্যার। তার মানে আমরা পানিকে বিশ্লেষণ করে এই যে শতকরা সংযুক্তিটা পাইছি বা আমরা বের করলাম, এই শতকরা সংযুক্তিটাকে আবার বিশ্লেষণ করে আমরা আবার পানিটা তৈরি করেছি। তার মানে আমরা যেটাকে ভেঙেছি আবার ওইটাকে বিশ্লেষণ করে সেটা তৈরি করেছি। এই কাজটা তোমরা করতে পারবা কিনা? হ্যাঁ স্যার, এখন ইজি। এখন যদি ইজি হয় তাহলে তোমাদের একটু বাড়ির কাজ দিব। বাড়ির দেন কাজটা স্যার। হলো, তোমাদের বাড়ির কাজটা একটু মন দাও। বাড়ির কাজটা হলো NH3 H2SO4 ইন্টু O3, আর একটা দিব হচ্ছে, সহজ দেই, সোডিয়াম সালফেট দেই। সোডিয়াম সালফেট 1 2 3 4 5টা হলো, আর একটা দেই, সোডিয়াম কার্বনেট দেই। এই 5টা আমরা প্রথমে এটা শতকরা সংযুক্তি বের করব, তারপরে আবার শতকরা সংযুক্তি দিয়ে এইটাকেই প্রমাণ করার চেষ্টা করব। এই সালফিউরিক অ্যাসিডের প্রথমে শতকরা সংযুক্তি বের করব, এই শতকরা সংযুক্তি দিয়ে আবার সালফিউরিক অ্যাসিডটাকে তৈরি করার চেষ্টা করব, যেমন আমরা করলাম। পানিকে বের করেছিলাম, পানিকে বিশ্লেষণ করে আমরা পানি এইচআর আর ওর পরিমাণ পেয়েছিলাম, ওইটাকে ক্যালকুলেশন করে আবার পানি তৈরি করেছি এভাবে। আবার এই যে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড যেটা বলি আমরা, এইটাকে বিশ্লেষণ করে আমরা যেন এটা পাই, আবার এই নাইট্রোজেন আর অক্সিজেনের যে পরিমাণটা পাবো এটাকে দিয়ে যেন আমরা নাইট্রোজেন ট্রাইঅক্সাইডটা তৈরি করতে পারি। আবার সালফার, এই যে সোডিয়াম সালফেট যেটা, এটা বিশ্লেষণ করলে সোডিয়াম সালফার অক্সিজেনের যে পরিমাণ পাবো, এটাকে আবার ভেঙে যেন আমরা এটা তৈরি করতে পারি। প্রশ্নটা কি বুঝাইতে পারছি কি পারি নাই? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছো? বুঝেছি স্যার। আচ্ছা হৃদয় সাহেব, এই কাজটা করা যাবে কিনা বাবা? জি স্যার, করা যাবে ইনশাআল্লাহ। মিম, করা যাবে বাবা কাজটা? করা যাবে। আচ্ছা, আমার সাথে কি তামিম আছো? তামিম নাই, হুমায়রা সিদ্দিকা আছো বাবা? জি স্যার, আছি।
এই কাজটা কি করতে পারবো বাবা, যেটা শিখাইলাম এই নিয়মে? জি স্যার পারবো। জি। আচ্ছা, ওকে, যদি পারি তাহলে আমরা এই কাজটা, তোমাদের এটা বাড়ির কাজ থাকলো, তোমরা এই কাজটা আজকে করতে পারবা, সমস্যা নেই, করে একটু গ্রুপে জমা দিতে হবে, পারবা না? হ্যাঁ স্যার। জি, ওকে। আমরা আর একটা ছোট কাজ শিখবো। বাকি ছোট কাজটা করার পরে, আচ্ছা, উৎসব সাহেবের কি জানি একটা কোশ্চিন ছিল, উৎসব সাহেব কোশ্চিনটা একটু পড়তে হবে। উৎসব সাহেব কি আমাদের সাথে আছো? আচ্ছা, আমাদের সাথে উৎসব সাহেব নাই, হ্যাঁ, অসুবিধা নাই, আমরা হচ্ছে একটু আমাদের কাজগুলো করি। দেখতে পাচ্ছ না তোমরা? আসছে স্যার। জি স্যার। জি জি জি, উৎসব সাহেব নাই যে কারণে কাজটা এখন হচ্ছে করছি না। তো এখন আমরা একটু এখানে দেখি, আমরা শতকরা সংযুক্তি নির্ণয় শিখেছি কিনা। হ্যাঁ স্যার। তাহলে এই যে শতকরা সংযুক্তির জায়গাগুলো শিখেছি, এর মূল সংখ্যাগুলো, আণবিক সংকেতগুলো, এই যে সোডিয়াম সালফেট কি কোনটা কি পার্সেন্ট আছে এটা বের করেছিলাম আমরা। শতকরা সংযুক্তি শিখেছি এবং স্থূল সংকেতও শিখেছি। তাহলে শতকরা সংযুক্তি আর স্থূল সংকেত যদি শিখে থাকি, আমাদের এখানে একটা ছোট কাজ বাকি আছে, সেটা হলো আণবিক সংকেত নির্ণয়। এই আণবিক সংকেত নির্ণয়টা আমি পরে শেখাচ্ছি তোমাদের, এটা আজকেই শিখাবো এমন নয়। এইটা যদি তোমরা শিখে থাকো, তাহলে তোমাদেরকে আরেকটা ছোট কাজ শেখাবো। এই ছোট কাজটা শেখানোর পরে আপাতত এখন আর তেমন কিছু শেখাবো না, বাকি কাজটা কালকে করব। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু বলো যে লিমিটিং বিক্রিয় কি, তোমরা বোঝো কিনা? এই যে লিমিটিং বিক্রিয় কি বা কাকে বলে, তোমরা বোঝো কিনা? না স্যার। তোমাদের মধ্যে জি না এমন কেউ স্যার। আছো? তোমাদের মধ্যে এমন কেউ আছো যে বোঝো বা এরকম? আচ্ছা, যদি না বোঝো সমস্যা নাই, আমি একটু তোমাদেরকে হেল্প করছি। আমাদেরকে তো এরকম বলতেই পারে, আমরা একটু দেখি আমাদের মতো, হ্যাঁ। যে বলা হতে পারে এরকম করে যে একটি পাত্রে 5 গ্রাম হাইড্রোজেন আছে, 5 গ্রাম হাইড্রোজেন, এবং অপর পাত্রে 75 গ্রাম Cl2 আছে। বিক্রিয়ায় কোনটি লিমিটিং এবং কেন, নির্ণয় করো, নির্ণয় করো। কোনটি কি পরিমাণ অবশিষ্ট থাকবে, কোনটি কি পরিমাণ অবশিষ্ট থাকবে, কি পরিমাণ অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে, নির্ণয় করো। কোশ্চিনটা এমন হইতে পারে কিনা? হ্যাঁ স্যার। এখন আমি তোমাদেরকে বলি লিমিটিং জিনিসটাকে, সহজভাবে বলার চেষ্টা করছি। যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে যদি কোনো উপাদান বা কোনো মৌল বা কোনো যৌগ, যেটাই বলি, এটা যদি বিক্রিয়া করতে করতে শেষ হয়ে যায়, এটা আর না থাকে, তাহলে ওই উপাদানটাকে বলছি লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে উপাদানটা শেষ হয়ে যাবে, মানে যে উপাদানটা আর থাকবে না, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে উপাদানটা আছে এটা আর থাকবে না, বা যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো উপাদান শেষ হয়ে যাবে, এটাকে বলছি আমরা লিমিটিং। এই যে আমাদের কোশ্চিনটা দেওয়া আছে আর কি, এই কোশ্চিনটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে এরা বলছিল কি, যে এরকম একটা পাত্র হবে, এই যে এরকম একটা পাত্র হবে, এরকম একটা পাত্র, এই পাত্রটার মধ্যে কি আছে, H2 আছে 5 গ্রাম, H2 আছে 5 গ্রাম। আর একটা পাত্র আছে বলছে এরা, এই পাত্রটার মধ্যে Cl2 আছে 75 গ্রাম। দিয়ে বলল এই যে Cl2 দিচ্ছে 75 গ্রাম,
দিয়ে এখন আমাদেরকে বলছে যে এইটার মধ্যে কোনটা লিমিটিং এবং কোনটা কি পরিমাণ অবশিষ্ট থাকবে। এদের মধ্যে কোনটা লিমিটিং, এদের মধ্যে কোনটি লিমিটিং হবে, কোনটি লিমিটিং এবং কোনটি কি পরিমাণ অবশিষ্ট থাকবে, কোনটি কি পরিমাণ অবশিষ্ট থাকবে, কি পরিমাণ কি থাকবে, অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে। এইটা যদি কোশ্চিন হয় তাহলে আমরা বলছিলাম কি একটা পাত্রে 5 গ্রাম হাইড্রোজেন আর একটা পাত্রে হলো 75 গ্রাম ক্লোরিন, আমরা কি একটু আমাদের মতো করে করতে পারি কিনা এটা একটু লক্ষ্য করো তো। আমরা একটু আমাদের মতো করে করতে পারি কিনা এটা। তাহলে আমরা এরকম বলতে পারি না যে রাসায়নিক বিক্রিয়াটি নিম্নরূপ, রাসায়নিক বিক্রিয়াটি নিম্নরূপ, রাসায়নিক বিক্রিয়াটা নিম্নরূপ। রাসায়নিক বিক্রিয়া কার কার হবে, দুটা জিনিস দেওয়া আছে, একটা হাইড্রোজেন দেওয়া আছে আর একটা ক্লোরিন দেওয়া আছে। আমরা কি বিক্রিয়াটা এইভাবে করতে পারি না, এই সেল যেহেতু হাইড্রোজেন ক্লোরিনের এক এক যোজনী, তাহলে যোজনী ইন্টারচেঞ্জ করে এটা হলো, কিন্তু পরমাণুর সংখ্যা দুই দুই আছে, তাহলে এখানে একটা দুই দিলাম। দেখো তো বিক্রিয়াটা নিয়ে কারো কোনো সংশয় আছে কিনা, এটা বিক্রিয়াটা হয় কিনা কারো কোনো সংশয় আছে? যদি না থাকে আমরা সামনে যাব। আচ্ছা, স্যার জি স্যার। এখানে আমাকে H2+Cl2 হুম, এখানে সমান সমান 2HCl কিভাবে আসলো? জি স্যার, গুড। স্যার হ্যাঁ, একটু বুঝাই দেন স্যার তাহলে। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। চিন্তার কারণ রয়েছে, আমরা দেখছি। এখন একটু লক্ষ্য করতে হবে স্যার, আমরা বলছিলাম যে এই একটা গ্যাসীয় পদার্থ যে কারণে দুই থাকে, আমরা বলছিলাম যে অ্যাভোগাড্রোর তিনটা অনুসিদ্ধান্ত আছে, এই তিনটা অনুসিদ্ধান্ত অনুসারে এটা হয়। এখন এইচ আর সিএল কে পাশাপাশি রাখা শিখাইছিলাম, যে এইচ আর সিএল কে পাশাপাশি রাখলাম। এখন হাইড্রোজেনের যোজনে এক, ক্লোরিনের নিচে দিতে হবে, ক্লোরিনের এক, এইচ এর নিচে দিতে হবে, তাহলে দুটাই যেহেতু এক তাহলে দিইনি আমরা, তাহলে এইচ এইচ ঠিক আছে। এখন দুই পাশে কিন্তু পরমাণুর সংখ্যা আর অণুর সংখ্যাগুলো সমান করতে হবে। এইখানে দেখি এইচ এর নিচে দুই আছে কিন্তু এইচ এর নিচে কিছু নাই, মানে এইচ একটা আছে, তাহলে এইচ সমান করা দরকার। যেই কারণে এই যে এইচ এর সামনে একটা দুই দিছি, তাহলে দুইটা এইচ, এখানে দুইটা এইচ সমান করছে। এখানে ক্লোরিন হলো দুইটা, এখানে ক্লোরিন দুইটা, এই জন্য সমান করছে, এই জন্য দুই সামনে দিতে হয়েছে। মানে অর্থাৎ অণু সংখ্যা আর পরমাণু সংখ্যাগুলো সমান করার জন্য এই দুই দিতে হয়েছে। আমরা বলছিলাম কোন যৌগ গঠন করার পরে যেটা দেই এগুলো বাম পাশে দিতে হয়, আর নিচে আমরা দিতে পারি না, এই জন্য বাম পাশে দুই দিয়েছে, দিয়ে সমান করে নিয়েছি। প্রবলেমটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার, বুঝলাম কিছুটা। মানে এখানে হচ্ছে এইচ, মানে এইচও দুইটা আছে, মানে ক্লোরিনের দুটো সিএলও আছে, দুইটা আছে। পরমাণু সংখ্যাগুলো সমান করার হ্যাঁ, জন্য এই পাশে দুই দিয়েছি। বুঝছি আচ্ছা, স্যার। জি স্যার, এবার এখন আমরা একটু দেখি, এই এইচ এর ভর শিখেছিলাম কত আমরা, এক, পরমাণু কটা আছে দুইটা, তাহলে টোটালি 2 গ্রাম। এইখানে ক্লোরিনের ভর শিখেছি কত আমরা, 35.5, এখানে নিচে দুই থাকার জন্য দুই, তাহলে 35 দুগুণ কত, 70, 71 গ্রাম। আর এইটা ভর আপাতত না বের করলেও হবে। এই যে আমরা আণবিক ভরটা বের করা শিখলাম রাসায়নিক বিক্রিয়াতে, এবার আমরা একটু দেখি আমাদের মতো করে। তা আমরা কি এখন বলতে পারি না যে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম সেল এর সাথে, তাহলে 2 গ্রাম H2 বিক্রিয়া করে কত গ্রামের সাথে, বিক্রিয়া করে, কার সাথে বিক্রিয়া করে, এই 71 গ্রাম সিএল টুর সাথে। এবার দেখো আমরা কি এরকম বলতে পারি না যে 1 গ্রাম হাইড্রোজেন এই তাহলে বিক্রিয়া করে কত, 71 ভাগ 2 গ্রাম সিএল টুর সাথে। আমরা এবার প্রশ্নটার দিকে তাকাই, প্রশ্নটা বলছিল 5 গ্রাম হাইড্রোজেন আছে, কয় গ্রাম হাইড্রোজেন আছে, 5 গ্রাম হাইড্রোজেন, কয় গ্রাম হাইড্রোজেন, পাঁচ 5 গ্রাম গ্রাম হাইড্রোজেন, 5 গ্রাম হাইড্রোজেন আছে। তা আমাদের 2 গ্রাম করলো 71 গ্রামের সাথে, এখন আমরা একটু দেখি 5 গ্রাম কার সাথে বিক্রিয়া করে। এই যে 5 গ্রাম হাইড্রোজেন এইটা বিক্রিয়া করে কত, 71 গুণ 5 নিচে হলো 2, একটু দেখো দিনই কত গ্রাম হয়, এটা এরকম হয় কিনা দেখো তো। স্যার, 177.5। 177.5 গ্রাম সিএল টুর সাথে বিক্রিয়া করে, কথা ঠিক কিনা?
হ্যাঁ জি স্যার। স্যার। 177 গ্রাম, 177.5 গ্রাম Cl2 এর সাথে বিক্রিয়া করে। তার মানে খুব ভালো করে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই 5 গ্রাম হাইড্রোজেন, এই 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে Cl2 লাগবে কত গ্রাম? 177 গ্রাম। আর 5 গ্রাম হাইড্রোজেনের সাথে Cl2 দিয়ে রাখছে কত গ্রাম? অনলি 75 গ্রাম। লাগবে কত আমাদের? 177 গ্রাম। দিয়ে রাখছে কত গ্রাম? অনলি 75 গ্রাম। তাহলে জি পাঁচ স্যার। গ্রাম হাইড্রোজেনকে, ভালো করে লক্ষ্য করো, যে 5 গ্রাম হাইড্রোজেনকে বিক্রিয়া করতে গেলে যেখানে Cl2 দরকার ছিল 177 গ্রাম, দিয়ে রাখছে অনলি 75 গ্রাম। 75 গ্রাম। হ্যাঁ, সিএল তাহলে গ্রাম। অবশ্যই শেষ হয়ে যাবে, আগে শেষ হয়ে যাবে কিনা? জি হ্যাঁ স্যার। স্যার। লাগার কথা ছিল কত? 177, দিয়ে রাখছে মাত্র 75, তাহলে অবশ্যই সিএলটা আগে শেষ হয়ে যাবে। জি স্যার। যেটা আগে শেষ হয়ে যাবে, আমরা বলছিলাম কোন বিক্রিয়াতে যেটা আগে শেষ হয়ে যাবে, থাকবে না, এটার নাম কি বলছিলাম? লিমিটিং বিক্রিয়া। লিমিটিং। তাহলে সেই ক্ষেত্রে সিএল কি হবে? Cl2 তাহলে লিমিটিং। আমি কি বিষয়টা বুঝাতে পারছি কিনা? হ্যাঁ স্যার। Cl2টা হলো লিমিটিং। এটাতে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। কারো কোনো কনফিউশন নাই। আমরা এটাকে একটু ঘুরে ব্যবহার করি, স্যার ঘুরে এখানে একটু। হচ্ছে, জি স্যার। এখানে হচ্ছে যে ওই দুইটা বিক্রিয়া করে যেটা আগে শেষ হবে সেটাই হচ্ছে লিমিটিং। যেটা আগে শেষ হবে সেটা লিমিটিং, যেটা থাকবে না, শেষ অবশিষ্ট থাকবে না, এটা লিমিটিং। আমরা এটাকে একটু আরেকটু মডিফাই আচ্ছা। করে একটু আমরা জানার চেষ্টা করি, তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করি বিষয়টা। বিষয়টা কিভাবে ক্লিয়ার করি দেখো, আমরাকে যদি একটু ঘুরে দেই, আমরা তো বলছিলাম 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। এবার আমরা দেই যে 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কত? 2 গ্রাম হাইড্রোজেন। ঠিক আছে না? 71 গ্রাম Cl এর সাথে বিক্রিয়া করে হ্যাঁ 2 গ্রাম H2 মানে হাইড্রোজেন। একটু আমরা এটাকে ঘুরে দিই তাহলে আরেকবার, একটু আমাদের মতো ঘুরে দেওয়ার চেষ্টা করি। আমরা এবার বলি যে আবার একটু লক্ষ্য করি, জানার চেষ্টা করি। 71 গ্রাম Cl2 সাথে বিক্রিয়া করে কি করে? 2 গ্রাম H2, ঠিক না? এবার হ্যাঁ দেখো, স্যার। তাহলে 1 গ্রাম Cl2 এর সাথে বিক্রিয়া করে কত? 2 বাই 71, 2 বাই 71 গ্রাম H2। এবার লক্ষ্য করো, আমাদেরকে কয় গ্রাম হলো কি কয় Cl2 দেয়া ছিল? Cl2 দেয়া ছিল আমাদের অঙ্কের মধ্যে কত গ্রাম? 75 গ্রাম। এই যে দেখো, Cl2 অঙ্কের মধ্যে দেয়া ছিল 75 গ্রাম। তাহলে আমরা এখন অঙ্কের মধ্যে যদি 75 থাকে, তাহলে আমরা এখন 75 বসাই। এইবার আমরা বলি যে 75 গ্রাম Cl2 এর সাথে বিক্রিয়া করে 2 গুণ 75, আর নিচে হলো 71 গ্রাম, 71 গ্রাম H2। দেখো দেখি কত বের হয়। 2.11। 2.11। এখন দেখো খুব ভালো করে লক্ষ্য করি, এই 75 গ্রাম, 75 গ্রাম কে, এই 75 গ্রাম Cl কে বিক্রিয়া করার জন্য আমাদের এইচ লাগবে শুধুমাত্র 2 গ্রামই ধরলাম, 2.11 মানে 2 গ্রামই ধরলাম। আর আমাদের এইচ দেওয়া ছিল কত গ্রাম? 5 গ্রাম। লাগবে কত? মাত্র 2 গ্রাম। এইচ কত? 5 গ্রাম দেওয়া ছিল না H2? জি স্যার। হ্যাঁ স্যার। লাগবে কত? মাত্র 2 গ্রাম। তাহলে লাগবে মাত্র 2, দিয়ে রাখছে 5, তাহলে বেশি কে থাকছে? H2। তাহলে যেটা বেশি থাকবে ওইটা তো লিমিটিং হবে না, তাহলে কম আছে কোনটা? তাহলে পরেরটা কম, ক্লোরিন। তাহলে সেই ক্ষেত্রে ক্লোরিন কি লিমিটিং? এটা দিয়ে বুঝাতে পারছি কিনা? হ্যাঁ স্যার। তাহলে জি সেই স্যার। ক্ষেত্রে ক্লোরিন লিমিটিং, রাইট? সেই ক্ষেত্রে ক্লোরিন হচ্ছে লিমিটিং। তাহলে লিমিটিং। এখন আমাদের বিক্রিয়াতের জন্য লাগবে মাত্র 2 গ্রাম H2, সরি 2.11 গ্রাম H2 লাগবে। দিয়ে রাখছে কত গ্রাম? 5 গ্রাম। তাহলে যে বেশি থাকবে কি? H2 বেশি থাকবে কিনা? হ্যাঁ স্যার। যেটা বেশি থাকবে সেটাই অবশিষ্ট। তাহলে আমরা এখন বলতে পারি যে অবশিষ্ট তাহলে কে থাকবে? H। তাহলে আমরা বলতে পারি অবশিষ্ট, অবশিষ্ট H2 পরিমাণ কত হবে তাহলে? আমাদের প্রশ্নের মধ্যে দেয়া ছিল 5 গ্রাম, আমরা ব্যবহার করলাম 2.11 গ্রাম।
এখন এটাকে ক্যালকুলেশন করলে 2.89 গ্রাম হাইড্রোজেন অবশিষ্ট থাকবে। তাহলে এখন আমরা কি উত্তর সর্বসা করলে কি এটা বলতে পারি না যে Cl2 হচ্ছে লিমিটিং আর H2 হচ্ছে অবশিষ্ট? অবশিষ্ট 2.89 গ্রাম। কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার না পরীক্ষার মধ্যে কি এই দুই ভাবেই করে দেখাইতে হবে? হ্যাঁ, এতটুকু করে এ, দেখাইলেই হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি কি পারি নাই? হ্যাঁ স্যার পারছেন। কারো কোনো কোশ্চিন আছে? কারো যদি কোনো কোশ্চিন না থাকে তাহলে একটু লক্ষ্য করো। এই যে লিমিটিং বিক্রিয়ক, এই লিমিটিং বিক্রিয়কের এই অঙ্কগুলো আজকে শেখাইনি, এগুলো কালকে শেখাবো। কাল বলতে পরে ক্লাসে যে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব, এটাও শেখাইনি, এটা পরে ক্লাসে শেখাইতে হবে। 2 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রামের সাথে বিক্রিয়া করছে এই অঙ্কগুলোকে শেখাইতে হবে, শেখাবো, সমস্যা নাই। আর একটা ক্লাস নিতে হবে। আর এখানে আরেকটা ছোট জিনিস আছে, যে ছোট জিনিসটা উৎসব সাহেবের একটু প্রবলেম আছে আমার মনে হচ্ছে, এটাকে একটু বলি। উৎসব সাহেবের একটা কোশ্চিন ছিল মনে হয়, কোশ্চিনটা হলো যে একটা বিক্রিয়ার মধ্যে হাইড্রোজেন আছে বা HCl আছে, আর একটা বিক্রিয়ার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই দুটি বিক্রিয়া করলে কোনটা কি পরিমাণ, কোনটাতে অবশিষ্ট থাকবে, এরকম কোন একটা কোশ্চিন মানে উৎসব সাহেবের আছে কি? উৎসব সাহেব আমার সাথে আছো কি লাইনে? জি স্যার। তোমার কোশ্চিনটা একটু পড়ো তো দেখি, তোমার যেটা প্রবলেম ছিল। উদ্দীপকটা পড়ো, সাথে প্রশ্নটাও পড়ো। এর প্রশ্নটা কি আমি বলবো আবার? হ্যাঁ হ্যাঁ, একটু পড়ো, আমি প্রশ্নটা দেখিনি তোমার। প্রশ্নটি হলো, ক দ্রবণে খ দ্রবণ যোগ করা হলে না না না, প্রশমন উদ্দীপক তাপ আগে কি? উদ্দীপকটা পড়তে হবে। উদ্দীপক তো একটা ক দ্রবণ দেওয়া আছে আর একটা খ দ্রবণ দেওয়া আছে, এবং ক দ্রবণে দেওয়া আছে 1.6 গ্রাম, তারপরে 40 মিলি নিচে। হুম হুম তারপর তারপরে এর পাশে দেওয়া আছে KOH। তারপর খ দ্রবণে দেওয়া আছে 60 মিলি, আর হলো 2.52 গ্রাম। হুম। তার পাশে দেওয়া আছে HNO3। আচ্ছা বুঝছি, তারপর যাও। এখন প্রশ্নটা হলো, খ দ্রবণ যোগ করা হলে হুম। প্রশমন তাপ কি দ্রবক হবে, বর্ণনা করো। প্রশমন তাপ, তাই তো? জি স্যার। প্রশমন তাপ, আচ্ছা। আমি একটু আহ, এই উৎসব সাহেবকে একটু ধারণা দেই। হ্যাঁ উৎসব সাহেব, এই যে এরকম একটা পাত্র দেয়া আছে তাই তো? জি স্যার। আচ্ছা, এই পাত্রের মধ্যে, প্রথম পাত্রের মধ্যে কি দেওয়া আছে দেখো তো, কি কি একটু বলো তো আরেকবার। খ দ্রবণে 1.6 গ্রাম। 1.6 না 10.6? 1.6 গ্রামই তো মনে হয়, এনে 1.6ই। 1.6 মনে হয় না রে, 10.6 দেখো। 1.6 দেওয়া আছে, আমি আপনার ফটো পাঠাইছি, ফটো তো দেখতে পারবেন। আচ্ছা না, ফটোটা দেখবো না এখন। আচ্ছা 1.6 গ্রামে দিলাম, যে 1.6 গ্রাম। আচ্ছা তারপরে কি আছে? তারপরে KOH ওর পাশেই। কেওএইচ, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপর আর নিচে দেওয়া আছে 40 মিলি। 40 মিলি, তারপর? এই ক্রোধবনে এই পর্যন্তই। তারপর ক্ষোধবনে দেওয়া আছে আচ্ছা থাক টু থাক থাক, পয়েন্ট অলরাইট অলরাইট, বুঝতে পারছি আমি। এখন দেখো, এই দ্রবণ থেকে তোমাকে বের করতে হবে কি, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কত গ্রাম আমরা এখানে ব্যবহার করছি। এই যে পরিমাণটা দেওয়া আছে এটা দ্রবীভূত দ্রব্যের পরিমাণ, ডাব্লিউ সমান হলো 1.6 গ্রাম। এখন এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা আণবিক ভর বের করতে হবে। এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর, পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা আণবিক ভর বের করতে হবে। পটাশিয়াম কত? 39। আর অক্সিজেন কত? 16। হাইড্রোজেন কত? 1। যোগ করো, কত হয়? স্যার 56। এই যে 56 গ্রাম, এইটা হবে। আর এই যেটা পাত্রের আয়তন, ভি সমান কত হলো? 40 ml। আর এখানে কি ঘনমাত্রা দেয়া আছে? ঘনমাত্রা কত দেয়া আছে দেখো দেখি, কোনো এম দেওয়া আছে কিনা, শুধু এম। 56 গ্রাম। কি 56 গ্রাম? ঘনমাত্রা ঘনমাত্রা 56 গ্রাম কেন থাকবে রে, এম থাকবে।
আচ্ছা, ওয়ান জি স্যার পয়েন্ট পেপার। সিক্স 1.6 কি, এটা জি আছে না কি আছে এখানে, প্রতি একক কি? আচ্ছা তোমরা স্যার ml মিলিমিটারে। না না, 1.6 যেটা এটা কি? 1.6 এর সাথে একক কি আছে? একক তো গ্রামই স্যার এনে দেওয়া আছে। গ্রামে, তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপরে 40 ml, জি স্যার। 0.5 বা 0.1 দিয়ে বড় হাতের এম লেখা আছে নাকি কোথাও, দেখো তো। স্যার না, ওইরকম কোনো কিছু লেখা নাই। ওরকম কোনো কিছু লেখা নাই জি না স্যার। একদম। আচ্ছা, আমরা একটা সূত্র শিখছিলাম, মনে আছে তোমাদের? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। জি স্যার। জি স্যার। এইখান থেকে হ্যাঁ আমরা স্যার। এস বের করতে পারি কিনা? 1000 ডাব্লিউ এম ভি, এস বের করতে পারি কিনা? 1000 ডাব্লিউ কত? 1.6, 1.6 এম কত? 56, আর ভি কত? 40। ভাগ করে দেখি কত বের হয়। স্যার 0.71। 0.71, এটা কি বেরোলো? ঘনমাত্রা। তাহলে এই যে ক পাত্র যদি বলি আমরা, এই ক পাত্রের একটা ঘনমাত্রা বের হলো 0.71। খ পাত্রে ঘনমাত্রাটাও তুমি এরকম করে বের করবেন, খ পাত্রটা হচ্ছে এরকম করে ঘনমাত্রা এস বেরোবে। উৎসব সাহেব বলি, কথা শোনো এখন। এই ক পাত্রে যেমন ঘনমাত্রা আমরা বের করলাম, খ পাত্রের এরকম ঘনমাত্রা বের হবে। ঘনমাত্রা যদি কম বেশি হয়, তাহলে আমাদের প্রশমন তাপের কম বেশি হবে। অর্থাৎ এটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষার, ক্ষারের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে দ্রবণটা ক্ষারীয় হবে। আর যদি অ্যাসিডের এই ঘনমাত্রা বেশি হয় তাহলে অ্যাসিডীয় দ্রবণটা হবে। তাহলে প্রশমন তাপমাত্রা সেই অনুপাতেই হবে। তাহলে তোমার হলো আগে তুমি খ দ্রবণটা বের করবেন, বের করার পরে তুমি হলো কি কয় আমাকে গ্রুপে দিবেন যে খ দ্রবণটা কত বের হয়েছে, বাকিটা আমি তোমাকে পরে সমাধান করে দিচ্ছি। এইরকম মানের আরো অসংখ্য অঙ্ক আছে যেটা আমি কালকে সমাধান করাবো। ব্যাপারটাকে বুঝতে পারছি উষা সাহেব? জি স্যার। স্যার আরেকটা বড় ধরনের, হ্যাঁ বলো। ওটা দেওয়া আছে উদ্দীপকে ক দ্রবণে খ দ্রবণ যুক্ত করা হলে কত গ্রাম লবণ উৎপন্ন হবে, গাণিতিক ভাবে হ্যাঁ নির্ণয় হ্যাঁ, করো। লবণ উৎপন্ন করাইতে পারবো, লবণ ব্যাপার না, তোমার বিক্রিয়া করলে যেটা উৎপন্ন হবে সেটা লবণই হবে। ওইটা নিয়ে চাপ নেই, আর কিছু নাই। তুমি আগে ক দ্রবণের আমরা ঘনমাত্রা বের করছি কিনা? জি স্যার। খ দ্রবণের ঘনমাত্রা তুমি এইভাবে বের করবেন। বের করার পরে যেটার ঘনমাত্রা বেশি হবে সেটা সেই প্রকৃতির দ্রবণ হবে। অর্থাৎ যদি ক্ষারের ঘনমাত্রা বেশি হয় তাহলে ক্ষারীয় দ্রবণ হবে, যদি অ্যাসিডের ঘনমাত্রা বেশি হয় তাহলে অ্যাসিডীয় দ্রবণ হবে। আর তারপরে তোমার হচ্ছে এই দুটা বিক্রিয়া করলে কত গ্রাম লবণ উৎপন্ন হবে, এটা করা যাবে, এটা সমস্যা নাই। এখন তুমি আগে পরের দ্রবণের ঘনমাত্রাটা বের করে দেখিও কত বের হচ্ছে, বাকিটা আমি পরে করে দিচ্ছি প্রয়োজনে। কালকে এই মানের অনেকগুলো অঙ্ক আছে, কালকে এই নিয়মের অঙ্কগুলো শেখানো হবে। তো কালকে তো পদার্থ, পরের দিন শেখানো হবে আর কি। আর তোমাদের আরেকটা বিষয় বলি, তোমাদের যারা 9-এ আছো তাদের কি আলো অধ্যায় পরীক্ষাতে আছে সিলেবাসে? আলোর প্রতিফলন বা প্রতিসরণ? স্যার আছে। আচ্ছা, হুমায়রা সিদ্দিকা, আলো অধ্যায় কি আছে বাবা? স্যার আমি এখনো শিওর না, মানে আমাদের সিলেবাসে অনেক কারেকশন হচ্ছে, তো এখন ফাইনালে কোনটা দেয় আমি জানি না। আচ্ছা, আমরা আমরা আলো অধ্যায়টা একটু জটিল অধ্যায়, যেটা খুব সহজ করে পড়া যায়। আমি 3 অধ্যায় 4 অধ্যায় ফিজিক্সের শেষ করে নেওয়ার পরে হয়তো আলো অধ্যায়টা পড়াবো। আমরা কালকে ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় তো অনেকগুলো কাজ করেছিলাম, দ্বিতীয় অধ্যায় আর কিছু কাজ আছে, সেটা শেষ করে নিয়ে 3 অধ্যায় 4 অধ্যায়টা শেষ করে নিব, নেওয়ার পরে আমরা আলো অধ্যায়টাতে যাব, বুঝতে পারছো? স্যার তাপের যে অধ্যায়টা আছে ওটা তো অনেক বড়, মানে আরো অনেক ও ডিফিকাল্ট তাপের একটা অধ্যায়টা, অধ্যায় এই ওটা তাপের অধ্যায় শোনো হুমায়রা, শোনো, তাপের অধ্যায় শেষ করতে 3 থেকে 4 দিন লাগবে বাবা। জি স্যার। কাজগুলো বুঝতে পারছো বাবা? জি স্যার। কালকে করতে পারবা? জি স্যার পারবো। জি ইনশাল্লাহ। তাহলে সকলেই তোমরা আজকে ক্লাস করছো ভালো। আগামী ক্লাসে বাকি কাজগুলো শেষ করব, উৎসবের কিছু কাজ আছে, এই কাজগুলো শেষ করব, কিছু জটিল জায়গা আছে এটার, এটাও দেখাই দিব কিভাবে হয়।
আর কালকে যেহেতু পদার্থ ক্লাস হবে, দ্বিতীয় অধ্যায়ের অনেকগুলো কাজ করাইছিলাম, আর কিছু কাজ আছে যেগুলো করাইতে হবে। তাহলে সে পর্যন্ত সকলে তোমরা সুস্থ সবল থাকবা, ভালো থাকবা, এবং পড়াশোনাটা শেষ করে একটু গ্রুপে জমা দিবা। স্যার আর আমি একটা এটা কথা আজকে ছিল স্যার। হচ্ছে, আমি আজকে এই যে এই ভিডিওটা আমি আজকে তোমাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ। স্যার এটা দিয়ে দিন স্যার আজকে স্যার। হ্যাঁ হ্যাঁ, আজকেই দিয়ে দেবো, সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবা, আর আমার জন্য একটু দোয়া রাখবা, আমি যেন সুস্থ থাকতে পারি, তোমাদের ক্লাসগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে যেন শেষ করতে পারি। হ্যাঁ, ফি আমায় স্যার। জি, ঠিক আছে, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।